খলিফাতুল মুসলিমিন হযরত শেখ মুজিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি। আপনি যদি শেখ মুজিবুর রহমানের বাহিনীর দিকে তাকান, ৭১ পরবর্তী ওনার যেই পরিস্থিতি, অ্যাবসলিউট ডিজাস্টার। বাকশাল এই সিচুয়েশনটা ক্রিয়েট হওয়ার জন্য আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট একটা ব্যাটল ছিল হলো বাংলাদেশের সেনাবাহিনী। অসমাপ্ত আত্মজীবনী বাংলাদেশের ইসলামপন্থীদের খুবই পছন্দের লিটারেচার। ৭১ যেই যত সামান্য কিছু ইসলামপন্থী ৭১ মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, তারা দেখবেন যে শেখ মুজিবকে একজন ইসলামী নেতা হিসেবে পোর্ট্রে করে। জাসদের অনেক বুদ্ধিজীবীরা দেখবেন যে বলতেছে যে হ্যাঁ, আমাদের সমাজে পুঁজিবাদের পূর্ণ বিকাশ হয়ে গেছে এবং এখন আমাদের শ্রেণীহীন সমাজ দরকার। কোথায় পূর্ণ বিকাশটা হয়েছে এইটা যদি আপনি তার কোনো লেখা এটা পাবেন না। বাকশাল এটা আমরা গালি হিসেবেই ব্যবহার করি আর কি, মানে বাকশালী বা বাকশাল এই ব্যাপারগুলি আমরা যখন বলি তখন আমরা পজিটিভ কিছু মিন করি না আর কি। এভাবেই বাংলাদেশের হিস্ট্রিটা, মানে হিস্ট্রিতে বাকশাল এভাবেই আছে। বাট বাকশাল অ্যাজ এ ইভেন্ট কিভাবে হলো এবং কেন হলো, এই জায়গাটা যদি আমরা রিচ করতে না পারি, এই জায়গাটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে মানে বাকশাল থেকে শিক্ষণীয় ব্যাপার, মানে বাকশাল থেকে আমরা অ্যাকচুয়ালি বাকশাল বা বাকশালের পরিণতি কিংবা শেখ মুজিবুর রহমানের যে পরিণতি, এখান থেকে আসলে শিক্ষাটা কি বাংলাদেশের জন্য, এই জায়গাটায় আমরা পৌঁছতে পারবো না যদি আমরা বাকশালকে খুব নির্মোহ জায়গা থেকে না দেখতে পারি। খুব মানে বাকশালকে গালিগালাজ করা বা বাকশালকে ভালো বলা, এই দুইটা জিনিসের বাইরে বেরিয়ে আসলে মানে আমরা যদি বাকশাল কেন হলো এটা অবজেক্টিভলি হিস্ট্রিক্যালি রিচ আউট করতে না পারি, ট্রেস করতে না পারি, তাহলে আমরা বাকশাল থেকে ওই শিক্ষাটা অ্যাকচুয়ালি নিতে পারবো না। তো এই জন্য আমি খুব সংক্ষেপে জাস্ট বাকশালকে একটা ইভেন্ট, কেন বাকশালটা কিভাবে হলো এবং কি ঘটনাটা ঘটছিল অ্যাকচুয়ালি যে বাকশালটা হইলো বাংলাদেশে, ওইটা আমি জাস্ট বলার ট্রাই করব, কিছু সংক্ষেপে বলার ট্রাই করব। প্রথমত হলো যে বাকশাল অ্যাজ এ হিস্ট্রিক্যাল ইভেন্ট, আপনি যদি বাকশালকে ট্রেস করতে চান, আপনার তাহলে ৭১ থেকে ৭১-এর পরবর্তী যে ঘটনা প্রবাহ সেটা আপনার খুব স্লাইড মোডে সেটাকে আপনার দেখে যেতে হবে। আপনি ৭১ সালে বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধ হলো এবং আপনি এই মুক্তিযুদ্ধের কিছু ছোট ছোট কিছু জিনিস আপনার মাথায় রাখতে হবে। যেমন একটা হলো যে মুক্তিযুদ্ধের নেতৃত্বের স্ট্রাগলগুলি, মুক্তিযুদ্ধে কে নেতা, কে নেতৃত্ব দিচ্ছে, কে পিছনে ছিল, কে সামনে ছিল, কার অবদান কম, কার অবদান বেশি, এই যে মুক্তিযুদ্ধের হিস্ট্রিক্যাল যে ব্যাটল, এইখানে বাংলাদেশে খুব মানে অনেকগুলি ব্যাটল আছে, বামপন্থী, ডানপন্থী, আওয়ামী লীগ, মুজিব বাহিনী যেটা পরবর্তীতে ঢুকলো, আপনি ফরেন পাওয়ার্সগুলির মানে যেই যুক্ততা, এখানে ইউএস, চায়না, ইন্ডিয়া, রাশিয়া, এই যে এদের যেই ইয়েগুলি, এরকম অনেক ধরনের আপনি পক্ষ পাবেন। বাট বাংলাদেশের মানে বাকশালের জন্য বা বাকশাল এই সিচুয়েশনটা ক্রিয়েট হওয়ার জন্য আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট একটা ব্যাটল ছিল হলো বাংলাদেশের সেনাবাহিনীর সাথে মুক্তিযুদ্ধের যেই কানেকশন বা মুক্তিযুদ্ধে ওনাদের যে অবদান, এইটার সাথে শেখ মুজিবুর রহমান এবং ওনার দল এবং মুজিব বাহিনী, এটার যেই একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবুর রহমান এই দ্বন্দ্বটা সলভ করতে পারেন নাই আমার কাছে মনে হয়েছে। এবং আপনি দেখেন মানে আপনি যখনই বাকশালের আমরা যখন আলোচনা করি তখন খুব একটা ঘটনা খুব পপুলার, সেটা হলো মেজর ডালিমের বউকে ওই রক্ষী বাহিনীর এক কমান্ডার, ভদ্রলোকের নাম মনে নেই আমার, তিনি তুলে নিয়ে গিয়েছিলেন, পরে এটা মুজিব সলভ করছিল এই জিনিসটা। ফলে আপনি ওই সময়ে বাংলাদেশের মধ্যে যে দ্বন্দ্ব চলতেছে নানাবিধ, এই দ্বন্দ্বের একটা খুব প্রাইম একটা দ্বন্দ্বের রিপ্রেজেন্টেশন হয়েছে এই ঘটনাটা, যে রক্ষী বাহিনীর একটা লোক সে একটা আর্মি মেজরের বউকে তুলে নিয়ে যাচ্ছে। এই দ্বন্দ্বটা শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে সলভ করতে পারেননি এই সেনাবাহিনীর সাথে। উনি আরো যে প্যারামিলিশিয়া বাহিনী করছেন রক্ষী বাহিনীর নামে, এটা উনি সলভ করতে পারেননি। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো দেখেন ৭১-এর পরপরই সমাজতন্ত্র কিন্তু ওই সময় বিশ্বব্যাপী, আপনি যদি হোল ওয়ার্ল্ডের দিকে যদি আপনি তাকান, আপনি হার্ডলি কোনো একটা কান্ট্রি খুঁজে পাবেন থার্ড ওয়ার্ল্ডের বা মিডল ইস্টের, যেইখানে মানে যেটা পোস্ট কলোনিয়াল কান্ট্রি, যেখানে সমাজতন্ত্র অ্যাজ এ প্যারাডাইম পোস্ট কলোনিয়াল গভর্নমেন্টের রেটরিকের মধ্যে ছিল না। হার্ডলি আপনি একটা গভর্নমেন্টও খুঁজে পাবেন না। আপনি পাকিস্তানে দেখেন, ইভেন জিন্নাহ সাহেব, লিয়াকত সাহেবরা সমাজতন্ত্রের কথা প্রকাশ্যেই বলতেন।
আপনি মিডল ইস্টের প্রত্যেকটা কান্ট্রিতে দেখেন, জামাল আব্দুল নাসের, সাদ্দাম হোসেন, বাশার আল আসাদ, বাথ পার্টি, সবাই। আপনি ইন্দোনেশিয়ায় দেখেন সুকর্ণ। তো এই প্যারাডাইমটা ছিল সমাজতন্ত্র। তো বাংলাদেশে যখন শেখ মুজিবুর রহমান আসলেন বাংলাদেশে, এবং উনি যখন এই পরবর্তী গভর্নমেন্ট কিভাবে কি হবে এটা করতেছেন, সেই সময় এই যে জাসদ, তারপরে আরো যেই সমাজতান্ত্রিক দলগুলি ছিল, এরা বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের কারেন্ট সোশ্যাল সিস্টেম, সোশিও ইকোনমিক সিস্টেম, এইটার কোনো ধরনের একটা মিনিমাম অ্যানালিসিস ছাড়াই ওনারা এখানে একটা সমাজতন্ত্র কায়েম করার যুদ্ধ শুরু করলেন। এবং এই যে সমাজতন্ত্র কায়েম করার যুদ্ধটা, এইটার ফলশ্রুতিতে প্রথমত তো শেখ মুজিবুর রহমান এটার মাধ্যমে চ্যালেঞ্জড ফিল করছেন। ওনার দল ভেঙে গেছে, জাসদ হয়েছে, চ্যালেঞ্জড ফিল করছেন, অনেকগুলি চ্যালেঞ্জ ছিল সেখানে। এটা শেখ মুজিবুর রহমান পরবর্তীতে চিন্তা করলেন যে সমাজতন্ত্র তো আমি শালা কায়েম করতে পারি, সমস্যা কি। উনি নিজে তখন সমাজতন্ত্র কায়েমে নেমে গেছেন। এবং যেটা হয়েছে, আপনারা আব্দুল মোহাইমিন নামে এক ভদ্রলোক আছেন, উনি আওয়ামী লীগের কর্মী ছিলেন দীর্ঘদিন যাবত। ওনার একটা বই আছে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, 2 খণ্ডের বই। তো উনি লিখতেছিলেন যে ওই সময়ে যেই জাতীয়করণগুলি উনি করছেন, পাট এবং বস্ত্র শিল্পের যে জাতীয়করণ হয়, মিনিমাম কোনো প্ল্যানিং এই জিনিসের পিছনে ছিল না। কেন আমি এই জিনিস জাতীয়করণ করতেছি, এটা দিয়ে আমি করবোটা কি, এইটার মিনিমাম কোনো প্ল্যানিং। এবং এই যে জাতীয়করণ আমি করতেছি, তাইলে এটার যে ব্যুরোক্রেটিক যে ব্যাপার স্যাপার, এটা কারা দেখবে, কারা সামলাবে, সেই কর্মী বাহিনী আদৌ আমার আছে কিনা, নাই, ছিল না। এবং এইটার মাসুল আমাদেরকে পরে দিতে হয়েছে 80-র দশকে এসে, যখন কারখানাগুলোকে ব্যাপকভাবে ফ্রি মার্কেট ইকোনমি তখন প্রবেশ করছে বাংলাদেশে, এবং কারখানাগুলো ব্যাপকভাবে আবার খুলে দেওয়া হচ্ছে। সেই সময় এই কারখানা মালিকেরা লাভ হলেও তারা শীটে দেখাইতো যে আমাদের লস হচ্ছে। কারণ ওই যে দীর্ঘ সময়ের লস যে তারা দিয়ে আসতেছে, ওটার মধ্যে তারা অভ্যস্ত হয়ে গেছে। এখন লাভ হচ্ছে, স্টিল তাদের মধ্যে তাদের মধ্যে ভয় যে আবার আমাদেরকে চেপে ধরে কিনা। এবং পরবর্তীতে যেটা হয়েছে যে একদম টোটালি অপোজিট, শেখ মুজিবুর রহমান যখন এটাকে পুরো জাতীয়করণ করলেন, এরশাদের আমলে এসে এটাকে আবার পানির দরে এটাকে কর্পোরেশনগুলির কাছে বেচে দেওয়া শুরু হলো। এবং সেটা কেউ প্রতিবাদও করেননি, কারণ একটা পাস্ট এক্সপিরিয়েন্স তো আছে। এবং বাঙালি অবাঙালি নির্বিশেষে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে এই যে পরিকল্পনাহীনভাবে প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটা তখন ইকোনমিকে একেবারে গোড়ার থেকে, প্রথম 2 বছর কোনো জিডিপি গ্রোথই ছিল না, গোড়ার থেকে ইকোনমিটাকে নষ্ট করে ফেলা হলো। আপনি মুদ্রা ব্যবস্থা, বাংলাদেশের যেই টাকা ওই সময় ছিল, বা ভারতীয় পয়সার টাকার মানের সমান ছিল, এটা 2 বছরে সম্ভবত অর্ধেকে নেমে আসছিল। তো এই যে আরেকটা ঘটনা, যে সমাজতন্ত্র আমি কায়েম করব দেশে, বাট আমার কোনো ধরনের, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার জনগণ, আমার পিপল, এটার ব্যাপারে আমার কোনো ধরনের স্টাডি নাই। আমার ইভেন সমাজতন্ত্র যখন আপনি কায়েম করবেন, সেটার জন্য তো ইভেন আপনার প্রাইমারি পলিটিক্যাল অ্যানালিসিস লাগবে আপনার দেশের, সেইটাও নাই। বাংলাদেশের ওই সময়কার আর্থসামাজিক পরিস্থিতি, এটা সমাজতন্ত্র কায়েম করার জন্য উপযোগী কিনা, এই অ্যানালিসিস ওই সময়কার আপনি টোটাল এন্টায়ার আপনি ইকোনমিক লিটারেচার দেখেন, আপনি কোনো ইকোনমিক লিটারেচারই পাবেন না। ওই সময় তো বামপন্থী বুদ্ধিজীবীতে ভরা বাংলাদেশ, কোনো অভাব নাই বামপন্থী বুদ্ধিজীবীর, সবাই বামপন্থী বুদ্ধিজীবী বলতে গেলে। আপনি একটা প্রপার ইকোনমিক অ্যানালিসিস লিটারেচার আকারে পাবেন না, রেটরিক আকারে পাবেন। জাসদের অনেক বুদ্ধিজীবীরা দেখবেন যে বলতেছে যে হ্যাঁ, আমাদের সমাজে পুঁজিবাদের পূর্ণ বিকাশ হয়ে গেছে এবং এখন আমাদের শ্রেণীহীন সমাজ দরকার। কোথায় পূর্ণ বিকাশটা হয়েছে, এইটা যদি আপনি তার কোনো লেখা এটা পাবেন না। তো এই ঘটনা, এইটা ছিল আমাদের আরেকটা মুসিবত এই 71-এর পরে। থার্ড আরেকটা মুসিবত ছিল হলো আপনার ইসলামপন্থীদের সাথে শেখ মুজিবের ডিলিংটা। আপনি খেয়াল করলে দেখবেন যে শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী, আমি নিজেও পড়ছি, আপনারাও হয়তো অনেকে পড়ছেন। অসমাপ্ত আত্মজীবনী বাংলাদেশের ইসলামপন্থীদের খুবই পছন্দের লিটারেচার, হওয়ার কথা বাংলাদেশের। এবং অনেক ইসলামপন্থী এটা লিখছেন যে ওনারা অসমাপ্ত আত্মজীবনী পড়া, এই মুহূর্তে আমার মনে পড়তেছে হলো জামায়াতে ইসলামের নেতা কামারুজ্জামানের কথা, যিনি 2013 সালে যুদ্ধাপরাধের দায়ে যাকে ফাঁসি দেওয়া হয়েছে। ওনার একটা বই উনি লিখছিলেন তখন, ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ। এই বইতে উনি লিখছেন যে শেখ মুজিবুর রহমানের ব্যাপারে ওনার
ইনিশিয়াল যে আইডিয়া থিসিস ছিল এটা চেঞ্জ হয়েছে এই অসমাপ্ত আত্মজীবনী পড়ার পরে। এবং আরো কিছু কথা উনি লিখছেন, সেটা প্রসঙ্গক্রমে হয়তো বলবো। তো অসমাপ্ত আত্মজীবনীতে শেখ মুজিবুর রহমান বেসিক্যালি একজন মুসলিম লীগার, ডাইহার্ড মুসলিম লীগার, যিনি হিন্দুদের সাথে কলকাতায় মারামারি করতেছেন এবং প্রচন্ড রকম মুসলিম জাতীয়তাবাদী একটা ভাই বোনার মধ্যে আছে। এবং আপনি দেখবেন যে ইয়ের পরে, ৭১-এর পরে যারা ৭১-এ যেই যত সামান্য কিছু ইসলামপন্থী ৭১-এ মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, তারা দেখবেন যে শেখ মুজিবকে একজন ইসলামী নেতা হিসেবে পোর্ট্রে করে। ফানিলি এনাফ, আমি একটা বই দেখছিলাম বাংলা বাজারে আজ থেকে মনে হয় 4-5 বছর আগে। বইটার নাম হচ্ছে খলিফাতুল মুসলিমিন হযরত শেখ মুজিবুর রহমান রহমাতুল্লাহি আলাইহি। আপনারা কেউ এই বইটা পড়ছেন কিনা আমি জানি না। তো সেই বইটা মানে বইয়ের নামটা খুবই ফানি এবং বইয়ের কন্টেন্টও খুবই ফানি, বাট আপনি যদি বইটা পড়েন তাহলে আপনি বুঝবেন যে শেখ মুজিবুর রহমানের ব্যাপারে অন্যরকম একটা পারসেপশন কিরকম হইতে পারে। এবং সেই পারসেপশনটা আপনি ইসলামিকদের কথাবার্তায়ও দেখবেন, মানে পাকিস্তানের সাথে খুব দ্রুত কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা, যুদ্ধাপরাধীদেরকে ক্ষমা করে দেওয়া, তারপরে ওয়াইসির সাথে একটা ইসে যাওয়া, একটা নেগোসিয়েশনে যাওয়া, তারপরে ইসলামিক ফাউন্ডেশন তৈরি করা, এই ইত্যাদি ইত্যাদি এই ধরনের দেখবেন যে অনেকগুলা ঘটনা আছে। সমস্যা যেটা হয়েছে, শেখ মুজিবুর রহমানের যেই মুজিবিজম, যেটা নিয়ে এখন আলাপ আলোচনা হয়, এখানে যে বাঙালি ন্যাশনালিজমটা, এই বাঙালি ন্যাশনালিজমটা হচ্ছে সমস্যা। যেটা শেখ মুজিবুর রহমানকে তার যেই যাবতীয় আপনার ধরেন তার মুসলিম লীগের হিসাবে তার যেই ক্যারেক্টার্স, যাবতীয় ক্যারেক্টার্স বা যাবতীয় তার যেই কাজকর্ম, এইটাকে অল্টার করছে এই বাঙালি জাতীয়তাবাদের যে আইডিয়াটা। এখন শেখ মুজিবুর রহমানের আসলে বাঙালি জাতীয়তাবাদ সম্পর্কে আদৌ কোনো থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং ছিল কিনা আই ডোন্ট নো। আমি শেখ মুজিবুর রহমানের জাতীয়তাবাদ নিয়ে কোনো লেখা পড়িনি। আমি জিয়াউর রহমানের একটা বই আছে, সেখানে আমি জাতীয়তাবাদ নিয়ে তার আইডিয়া কি সেটা আমি পড়ছি, বিভিন্ন ধরনের জাতীয়তাবাদ নিয়ে। বাট শেখ মুজিবুর রহমানকে আমি জাতীয়তাবাদ নিয়ে অ্যাজ এ কনসেপ্ট উনি কিছু বলছেন আমি কোথাও পাইনি, দেখিনি। ফলে বাঙালি ন্যাশনালিজম এই জিনিসটা বেসিক্যালি ক্রিয়েট করছে কলকাতার যেই 19 শতকে যেই ন্যাশনালিজমের আইডিয়া, বাংলার ব্যাপারে তাদের যেই ধারণা, এবং এইটার 60-এর দশকের এইটার রিভাইভালিজম, যেটা 60-এর দশকে পাকিস্তান বিরোধী আন্দোলন যখন শুরু হয়, মানে ধরেন ভাষা আন্দোলনের আগে পরে দিয়ে হচ্ছে, সেই সময় এটার আরেকটা রিভাইভালিজম হয়েছিল এই ন্যারেটিভগুলি, সেই 19 শতকি ক্যালকেশিয়ান জাতীয়তাবাদী আইডিয়াগুলির। এইটাকে শেখ মুজিবুর রহমান আনডিনায়েবলি গ্রহণ করছেন, মানে উনি এটাকে আনক্রিটিক্যালি গ্রহণ করছেন। এটাকে উনি কোনো ওনার আসলে আমি জানি না যে রাষ্ট্রীয় জায়গা থেকে এইটাকে আদৌ দেখারও ওনার সক্ষমতা ছিল কিনা। যদি থাকতো তাহলে তো উনি পাহাড়িদেরকে যে তোরা সব বাঙালি হয়ে যায়, এই কথা তো ওনার বলারই কথা না। একটা রাষ্ট্র নেতা সে মানে এটা তো ইভেন মানে এটা তো কারো বলার কথা না যে সবাই বাঙালি কেন হয়ে যাবে, মানে বাঙালি হয়ে যাওয়ার যুক্তিটা কি সবার। তো এইটা এই ইসলামিস্টদের সাথেও সেম এই একই কারণে উনি ইসলামিস্টদের সাথে, যে ইসলামিস্টরা যে ৭১-এর পরে অ্যাকচুয়ালি ইসলামিস্টদের কি হবে বা বাংলাদেশের সমাজকে তো শেখ মুজিবুর রহমানের বোঝার কথা। উনি বাংলাদেশের একেবারে কোর বাঙাল যেটা, সেই বাঙাল ক্যারেক্টারিস্টিক্স তো শেখ মুজিবুর রহমানের মধ্যে ছিল বা আছে। তো গোপালগঞ্জের লোক, তো বাঙালির মধ্যে যেই ধর্মের ব্যাপারে বাঙালির যেই সেন্সিটিভিটি বা ওই সময় তো আরো যেই সিচুয়েশন ছিল সেগুলো তো ওনার বোঝার কথা। বাট ওনার রাষ্ট্র পরিচালনার যেই মানে ওনার রাষ্ট্রের যে মূলনীতি বলেন বা এগুলি বলেন, সেখানে কোনো একটা প্রতিফলন দেখা যায় নাই যে আদৌ ইসলামিস্টদের ব্যাপারে উনি কি ভাবতেছেন। ইসলামী দলগুলিকে তো উনি নিষিদ্ধ করছিলেন ৭১ সালের পরে। মনে হয় জমিয়তে উলামায়ে ইসলাম নামে একটা দল, যার কিছু নেতাকর্মী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিলেন, এই একটা দল বাদে, সেটাও রাজনৈতিক দল আকারে ফাংশন করতো না, মেবি একটা ধর্মীয় এনজিও আকারে তখন ফাংশন করতো। এইটা বাদে আর সবগুলি দলকে উনি নিষিদ্ধ করে দিচ্ছেন। এবং দেন এইটা নিয়ে প্ল্যান কি, সেই কোনো মানে এটাও ওনার মানে কি প্ল্যান করতেছেন উনি কোনো আইডিয়া নেই কারণ। তো এই যে সমস্যাগুলি, এই সমস্যাগুলির ফলে এবং দেশে আপনি মানে আরেকটা ব্যাপার আমি বলবো, যেটা ফাহাম ভাই একটু আগে যে আলোচনা করছেন সেটার সাথে রিলেটেড। মানে আপনার ধরেন ভাই ব্রাদার বা আপনার জাতি, শেখ মুজিবুর রহমানের ব্যাপারে অনেক গল্প শুনবেন যে শেখ মুজিবুর রহমানের বাসায় গোপালগঞ্জ থেকে লোকজন কাতল মাছ নিয়ে মুজিব ভাই বলতে বলতে গেট থেকে ঢুকে পড়তো, উনিও মানে এই ওরে আসতে দে আমার লোক। এই ধরনের অনেক গল্প আপনি শুনবেন শেখ মুজিবুর রহমানের ব্যাপারে। শেখ মুজিবুর রহমানের যে পপুলারিটি ৭১-এর আগে পরে,
এই পপুলারিটির পিছনেও কারণ ছিল ওনার এই ক্যারেক্টারিস্টিক্সটা। অ্যাট দ্য সেম টাইম ৭১-এর পরে গভর্নমেন্ট ফর্ম করতে ওনার যেই ব্যর্থতা, সেইটারও কারণ ছিল ওনার এই একই ঘটনা। এটা আপনার বুঝতে হবে এই ব্যাপারটা। মানে একটা গভর্নমেন্ট যখন, আপনি যখন একজন পলিটিক্যাল লিডার, তখন আপনি জনগণকে যেভাবে গাইড করতেছেন, অনুপ্রাণিত করতেছেন, যে রেটরিক আপনি জনগণের সাথে যে রেটরিকে কথা বলতেছেন, আপনি যখন একজন গভর্নমেন্ট অফিসিয়াল, আপনি যখন একটা সরকার, আপনি যখন একজন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, তখন যে আপনি পুরো দেশের, তখন যে আসলে আপনি ওই পপুলিজম, ওই আমার স্বজনপ্রীতি, ওই জিনিসগুলি চালাইতে পারেন না, এই জিনিসটা শেখ মুজিবুর রহমান বুঝতেন কিনা বা ফিল করতেন কিনা আমি জানি না, উনি এটা চালাইছেন। এবং ফলে আপনি দেখবেন ওই যে পরীক্ষায় নকল করা হাজার হাজার, তারপরে রক্ষী বাহিনী ছেড়ে দিয়েছিলেন উনি, যে কর্তরা, ওনার ফ্যামিলির লোকজন যে একটা ত্রাসের রাজত্ব তৈরি করে ফেলছে পুরা দেশে। এবং আপনি ওই সময়কার খুব মানে সেন্ট্রাল ট্রেন্ড পাবেন যে শেখ মুজিব কারো কথা শুনতেন না। এই যে রনি ভাই যেই ইয়েটা করছেন বুকলেট, এটার মধ্যে আপনি উদ্ধৃতি দেখবেন যে অনেক বুদ্ধিজীবী বা পলিটিক্যাল লিডার্স তারা ওনার সাথে কথা বলতে চাইতো, বলতো, উনি এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিতেন এবং শত্রু হিসেবে দেখতেন এদেরকে, যে এরা মনে হয় আমারে ক্ষমতাচ্যুত করতে চায়, বা এরা মনে হয় আমার শত্রু, এরা মনে হয় আমার ভালো চায় না, এইভাবে ট্রিট করতেন ওনাদেরকে। ফলে ধীরে ধীরে উনি বন্ধু শূন্য হয়ে পড়ছেন ওনার, এবং ওনার আশেপাশে শুধুমাত্র এই সুবিধাবাদী যাদের বিরুদ্ধে উনি কথা বলতেন বিভিন্ন সময়ে, যে আমি পাইছি চোরের দল বা আমার কম্বল কোথায়, এই যে কথাগুলি উনি বলতেন, এরা ছাড়া ওনার আশেপাশে শেষ পর্যন্ত দেখা গেল যে আর কেউ নাই। তো এই যে অ্যাজ এ হিস্ট্রিক্যাল ইভেন্ট, এইটাকে উনি ইয়ে করার জন্য, এই যে গোটা পরিস্থিতিটা, এইটাকে উনি ট্যাকেল করার জন্য বাকশালের উদ্যোগ নিলেন ৭৫ সালে। ৭৪ সালে একটা সংশোধনীর মাধ্যমে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে উনি আসলেন, এবং ৭৫ সালে উনি বাকশালে মানে বাকশাল করার একটা ইয়ে করলেন, জারি করলেন, ডিক্রি জারি করলেন। ওয়ান পার্টি, পুরা গ্রামে গ্রামে হবে সমবায় সমিতি, বাধ্যতামূলক কোঅপারেটিভ, তারপরে আরো ইত্যাদি ইত্যাদি। এখন দেখেন এই ঘটনাটাকে আবার অনেকেই, বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী, অনেক রাইটার, অনেক মানে থিঙ্কার, তারা বলার চেষ্টা করেন যে শেখ মুজিবুর রহমান একটা সমাজতন্ত্র করতে চেয়েছিলেন, সিআইএর ষড়যন্ত্রের কারণে তিনি সেটা পারেন নাই এবং অত্যন্ত নির্মমভাবে খুন হয়েছেন। এখন সিআইএর সম্পৃক্ততা ওনার হত্যাকাণ্ডের সাথে কতটুকু, দ্যাটস অ্যানাদার থিং, এটা নিয়ে আমাদের আজকের আলোচনা না। পয়েন্ট ইজ যে সমাজতন্ত্র উনি কায়েম করতে চাইছিলেন, এই যে কথাটা বলা হয় বা এই যে ইয়েটা বলা হয়, রেটরিকটা, চিন্তাটা বলা হয়, এটা অ্যাবসলিউটলি ননসেন্স একটা আইডিয়া। প্রথমত তো হলো যে শেখ মুজিবুর রহমান সমাজতন্ত্র এইটা মানে এইটা সম্পর্কেও, যেরকম বাঙালি জাতীয়তাবাদের কথা বললাম, সমাজতন্ত্র সম্পর্কেও শেখ মুজিবুর রহমানের আইডিয়া আসলে কি ছিল আমি ক্লিয়ার না। ওনার লেখালেখি কিংবা ওনার কোনো কিছুতে বক্তব্য কোথাও আমি এই ধরনের কিছু পাই নাই সমাজতন্ত্রের ব্যাপারে বা সমাজতান্ত্রিক চিন্তা ভাবনার ব্যাপারে। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে সমাজতন্ত্র, আপনি যখন যে কোনো তন্ত্র, সমাজতন্ত্র কিংবা আপনি ইসলামতন্ত্র কিংবা যে কোনো ধরনের বিপ্লব আপনি যখন করতে চান, শেখ মুজিবুর রহমান বাকশালকে বলতেন দ্বিতীয় বিপ্লব, শেখ মনির দেওয়া টাইটেল দ্বিতীয় বিপ্লব। তো এই বিপ্লব আপনি যখন করতে চাবেন, তখন এই বিপ্লব করা মানে, আমরা যদি একদম ওয়ার্ল্ড এক্সাম্পলগুলো দেখি, আপনি এই বিপ্লব করা এবং বিপ্লব পরবর্তী রাষ্ট্র গঠন, এটা অত্যন্ত দুরূহ, অত্যন্ত কষ্টকর এবং অত্যন্ত কি বলা যায়, একটা মানে নিয়ার টু ইম্পসিবল একটা কাজ, যেটার জন্য আপনার সেই লেভেলের সক্ষমতা এবং সেই লেভেলের সামাজিক কন্ডিশন, অর্থনৈতিক কন্ডিশন, সক্ষমতা এবং সততা, দৃঢ়তা, অনেক ব্যাপার আছে, সেই মানে এই জিনিসগুলি আপনার লাগবে। আপনি যদি শেখ মুজিবুর রহমানের বাহিনীর দিকে তাকান, ৭১ পরবর্তী ওনার যেই পরিস্থিতি, অ্যাবসলিউট ডিজাস্টার, এটা দিয়ে আপনি বিপ্লব করবেন মানে সমাজতন্ত্র করবেন মানে এটা হয়েছে গিয়ে যে ওই রাষ্ট্রীয়করণ করার ফলে কলকারখানাগুলি, যে এটা তাও যতটুকু লাভ হইতো, মানে পরে গভর্নমেন্ট খাওয়া শুরু করছে, মানে গভর্নমেন্টের যত লোকজন আছে মিলা জিলা সব লুটপাটগুলি শুরু করছে আর কি তখন। এবং দ্বিতীয় বিপ্লব ওটা হয়েছে আর কি, মানে যা হওয়ার ওইটাই হয়েছে। গভর্নমেন্টে বসে উনি বিপ্লব করতেছে, কার বিরুদ্ধে? বিরোধী পার্টিগুলির বিরুদ্ধে, তাদেরকে নিষিদ্ধ করে উনি একটা বিপ্লব করতেছে গভর্নমেন্টে বসে। ফলে এই জিনিসটা দেখেন আপনি, যে গভর্নমেন্টে বসে উনি
দ্বিতীয় বিপ্লবের নামে যেই কাজটা করছেন, এটা একেবারে ন্যাশনাল ফ্যাসিজম যেখান থেকে, এই ফ্যাসিজমের একটা ক্লাসিক উদাহরণ আপনি সেটার মধ্যে কিন্তু আপনি পাবেন এই শেখ মুজিবুর রহমানের এই ইনিশিয়েটিভসগুলির মধ্যে। এখন দেখেন, অ্যাজ এ পলিটিক্যাল ইভেন্ট এই বাকশালটা আসলে অ্যাকচুয়ালি কি তৈরি করছে, কি ট্রেন্ড, মানে বাংলাদেশকে কোথায় নিয়ে গেছে অ্যাকচুয়ালি। শেখ মুজিবুর রহমান ৭২-এ যেই গণপরিষদ হইল, এই গণপরিষদ নিয়ে কিন্তু অনেক কথাবার্তা আছে। অনেকেই বলছিলেন গণপরিষদ ইলেকশনের কথা, কিন্তু শেখ মুজিবুর রহমান ওই ৭০-এর যেই ইলেক্টেড লিডার্স ওনাদেরকে দিয়েই গণপরিষদটা করলেন, এবং সংবিধানে কিন্তু ওই সময় থেকেই এই ত্রুটিটা কিন্তু যুক্ত হয়ে গেল সংবিধানের সাথে। এবং আপনি সংবিধানের মূলনীতি, মুজিববাদ, এগুলি নিয়ে আজকে যে বিতর্কগুলি হচ্ছে সেগুলি আপনি ট্রেস ব্যাক করতে পারবেন ওই ঘটনার সাথে।